আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীতে যারা আছো তাদের গণিতের সপ্তম অধ্যায় সেট, এটা লেকচার 2 শুরু করতে যাচ্ছি। সেটের উপর আমরা লেকচার 1 এ সেট সম্পর্কে একটু হলেও ধারণা নিয়েছি, তাই না? আমরা সেট বলতে কি বুঝি, সেটের উপাদান কি, কিভাবে আমরা সেটকে লিখি, তাই না? এই সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। আজকে আমাদের পড়ার টপিক হবে সেট প্রকাশের পদ্ধতি। তোমরা দুইটা পদ্ধতির নাম এই যে ক্লাস 8 থেকে শিখছো, ক্লাস 9 এ 10 এ এসএসসি তে অনেকবার শুনে থাকবে। সেট প্রকাশের কয়টা পদ্ধতি জানো? দুইটা। সেট প্রকাশের কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। এক হচ্ছে তালিকা পদ্ধতি, এক হচ্ছে কি তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, এই দুইটা পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি যেটা, সেটার ইংলিশ নামটাকে আমরা এভাবে বলে থাকি যে ট্যাবুলার মেথড। ট্যাবুলার মেথড। আর আরেকটা যেটা, সেটাকে আমরা বলে থাকি সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথড। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে কোনটা দিয়ে কোনটা কি বোঝায়, কোনটা দিয়ে কি মিন করে। আচ্ছা, তালিকাটা একদম সহজ। শুরুতে আমরা তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তালিকা তালিকা মানে লিস্ট টাইপের, তাই না? ধরো তোমার কাছে আমি বললাম যে তুমি বাজারে যাও, বাজারে যে এই জিনিসগুলো নিয়ে আসো। এখন আমি তোমাকে একটা খাতা দিলাম বা একটা পৃষ্ঠা দিলাম, পৃষ্ঠার মধ্যে লিখে দিলাম যে তুমি পেঁয়াজ নিয়ে আসবা, তারপর তুমি আলু নিয়ে আসবা, তারপর তুমি হচ্ছে তেল নিয়ে আসবা, তারপর তুমি হচ্ছে ধরো কোন একটা শাক বলে দিলাম যে এই শাক নিয়ে আসো। এই কয়টা পদ্ধতি বলে দিলাম একটা লিস্ট আকারে, আর কিছু হবে না। যা লেখা আছে শুধু তাই, যা লেখা আছে শুধুমাত্র তাই। এটা তোমার কাছে দিয়ে দিই, তোমার কাছে একদম স্পষ্ট না যে না তোমাকে এটাই আনতে হবে, পেঁয়াজই আনতে হবে, আলুই আনতে হবে, তেল আনতে হবে, শাকই আনতে হবে। এখন তোমাকে কেউ যদি মুরগির মাংস অফার করে, তুমি দেখতেছো লিস্টের মধ্যে নাই, তো আনবা কেন? কারণ আমি তো তোমাকে এটা আনতে বলি নাই। এই যে দেখো সুন্দর মতন লেখা থাকে একদম লিস্ট আকারে, এইটা হচ্ছে আমাদের ট্যাবুলার মেথড বা তালিকা পদ্ধতি। ইভেন এখন দেখো আমরা যদি তালিকা পদ্ধতির সংজ্ঞা দেখি, তালিকা পদ্ধতিটা হচ্ছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, এই দেখো তোমাকে কি কি জিনিস বাজার থেকে আনতে হবে একদম স্পষ্ট ভাবে আমি বলে দিচ্ছি। পেঁয়াজি আনতে হবে, এখন তুমি কি রসুন নিয়ে আসবা? আমি তো বলি নাই, আমি পেঁয়াজি বলছি, আলু বলছি, তেল, শাক, এই চারটা জিনিস বলছি, এই চারটেই আনতে হবে, এর বাইরে কিছু না, এর কমও কিছু না। তুমি যদি ধরো একটা উপাদান আনো নাই, এগুলো একটা উপাদান না, পেঁয়াজ একটা উপাদান, আলু একটা উপাদান, তেল একটা উপাদান, শাক একটা উপাদান, এই চারটা উপাদান নিয়ে আসতে হবে তোমার। তুমি একটা উপাদান আনো নাই, আমি তোমার উপর রাগ ঝাড়বো না, এই তোমাকে কাজ দিছি একটা কাজ করতে পারো না, হয়তো রাগ ঝাড়বো, তাই না? আবার ধরো যে তুমি একটা বেশি নিয়ে আসছো, আমি বলবো এই তুমি এত বেশি বুঝো কেন, হ্যাঁ আমার উপর দিয়ে কাজ করো, এভাবেই তো চিল্লাবো। তো তোমাকে যা বলছি তুমি তাই আনবা, কারণ তুমি তাই আনবা কখন? যখন তোমাকে আমি স্পষ্ট ভাবে বলে দিব যে এই জিনিসগুলো আনতে হবে। এই যে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, এরপর আমরা সেট কিভাবে প্রকাশ করা শিখছি গত ক্লাসে। সেকেন্ড ব্র্যাকেট না, এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। আর একাধিক উপাদান থাকলে আমরা কি যে কমা দিয়ে দিয়ে আলাদা করি না, এই পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি। এই যে যে উদাহরণটা দিলাম, এই উদাহরণ অনুসারে তাহলে উদাহরণ অনুসারে আমরা যদি এভাবে প্রকাশ করি, উদাহরণ অনুসারে তোমাকে আমি কি বললাম? পেঁয়াজ আনতে, তাই না? পেঁয়াজ। এরপর আমি তোমাকে বলছি আলু, আর কি বলছি নিজে ভুলে গেছি, তেল আর শাক। এই যে তেল, এই দেখো শাক, এই কয়টা উপাদানই বলছি। হ্যাঁ, বানান যদি কোনোটা ভুল করে ফেলি একটু ইগনোর করো। এই উপাদানগুলোকে কি করতে হবে? এই যে উপাদানগুলো সুনির্দিষ্ট, পেঁয়াজ, আলু, তেল, শাক, আর কিছু না, এদেরকে এখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে ফেলতে হবে। আর এই দেখো এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এই দুটো উপাদান পৃথক করার জন্য বা আলাদা করার জন্য আমরা এখানে কমা ইউজ করতেছি। এখন আমার হাতের লেখাটা খারাপ, তাহলে এগুলাকে কিন্তু কমাই বলে, তাহলে এগুলাকে কি বলে? কমা বলে। কমা। আমার হাতের লেখাটা খারাপ দেখে একটু বুঝতে সমস্যা হইতে পারে যেগুলো কমা নাকি এমনি দাগ দিচ্ছে, এগুলো কমা। এইভাবে যদি আমি একটা সেট প্রকাশ করে থাকি, এটা তালিকা পদ্ধতি। বুঝতে পারছো? যেখানে মেইনলি তালিকা পদ্ধতিতে তোমার উপাদানের কোনো টেনশন নাই, তোমাকে ভাবতে হবে না এখানে যে উপাদান লেখা আছে সেটাই।
এর বাইরে কিছু না। তালিকা পদ্ধতি কি? যে পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্টভাবে থাকে। কিভাবে থাকবে? দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে, আর প্রত্যেকটা উপাদানের মাঝখানে কমা থাকবে। এই পদ্ধতিকে বলা হয় তালিকা পদ্ধতি। আমরা এখন আরো কিছু অফিসিয়াল এক্সাম্পল দেখি। এটা তো আমার উদাহরণ অনুসারে। অফিসিয়াল এক্সাম্পল হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে আমার সেটের উপাদান হচ্ছে ধরো 2, 3, 4, 5, আর না, দেখো জাস্ট 2, 3, 4, 5 একেই বুঝেছি, আর কাউকে বুঝিয়ে নেই। দেখো প্রত্যেকটা উপাদান লেখা শেষ। উপাদান কি তুমি জানো? আমার সেটের উপাদান আমি তোমাকে এখন যদি বলি, বলো তো আমার সেটের উপাদান কি 6, আমি 6 কে লিখি নাই, তাহলে 6 আমার উপাদান না। তুমি জানো আমার উপাদান কে কে, এর বাইরে কেউ নাই, যে জানো সুনির্দিষ্ট ভাবে জানো, কিন্তু তাই না? তোমাকে কি ভাবতে হবে যে আচ্ছা 100 কি এই সেটের মধ্যে পড়ে কিনা? ভাবতে হবে না, তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ এইটা তোমার সেট। এদেরকে যে কমার মাধ্যমে আলাদা করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। বুঝতে পারছো? এখন একাধিক উপাদান না হয় কিন্তু একটা উপাদানও হইতে পারে। ধরো আমি বললাম 100, তোমাদের বইয়ে উদাহরণটা আছে 100, আমার এটাই সেট, এটা একটা সেট হতে পারে না? ধরো একটা যে জামার, আমরা যেমন ড্রেস সেট কিনতে গেলে ছোটকালে যখন আমাদের শার্ট প্যান্ট কি কি থাকতো, শার্ট থাকতো, প্যান্ট থাকতো, এটা মিলে একটা বাচ্চাদের ড্রেসের সেট। এখন বড় হওয়ার পর পায়জামা পর্যন্ত কেনা লাগে, পাঞ্জাবি আলাদা কেনা লাগে। পাঞ্জাবি মানে একটা সেট, মানে দোকানে তুমি যাও শপিং মলে, পাঞ্জাবি মানে জাস্ট পাঞ্জাবি, পায়জামাটা দেয় না। তাহলে দেখো শুধু পাঞ্জাবি একটা সেট। তোমার বুঝতে পারছো? একটা উপাদান মিলেও কিন্তু সেট হতে পারে। এই 100 হচ্ছে আমার উপাদান। দেখো এই সেট, এখানে জাস্ট একাধিক উপাদান, এখানে একটা উপাদান। তোমাকে কি উপাদানগুলো নিয়ে ভাবতে হবে যে এই উপাদান কি আমার অংশ নাকি অংশ না? ভাবতে হবে না। যেমন তোমাকে বাজারের লিস্ট যদি আমি করে দিই, তোমাকে কি দোকানে যে চিন্তা করতে হবে কি কি দিব, এটা কি নিব নাকি নিব না, এরকম চিন্তা করতে হয় না, কারণ তোমার কাছে সুন্দর তালিকা থাকে। ঠিক একইভাবে যখন তোমার উপাদানগুলো একদম ফিক্সড, তুমি জানো আগে থেকে, তোমাকে ভাবতে হবে না, তখন সেগুলো হচ্ছে কি আমাদের তালিকা পদ্ধতি সেট। বুঝতে পারছো? ধরো তোমাকে আমি আর কয়েকটা লিখলাম, যে ধরো তোমার কয়েকটা বন্ধু আছে, হ্যাঁ, ধরো হচ্ছে ওই রহিম করিম, মানে তারপর হচ্ছে কি রহিম করিম, এগুলো খুব পুরানো নাম হয়ে গেছে, আমরা একটু আধুনিক নাম দিই। আধুনিক নামের মধ্যে দেখো খুবই স্মার্ট একটা নাম হচ্ছে অভিক। এখন বলবো না যে ভাই আপনি নিজের নামকে আধুনিক বলতেছেন, বলতেই পারি, আচ্ছা অভিক। তারপর আর একটা খুবই সুন্দর নাম ধরো হচ্ছে ইসরাফিল। এখন বলবো না যে ভাই এটাও তো আপনার নাম, হইতে পারে না? অভিক একটা ছেলে, ইসরাফিল একটা ছেলে, দুইটা আলাদা ছেলে তো হইতেই পারে। ধরো আর একটা সুন্দর নাম হচ্ছে সর্দার। এখন বলবো না যে ভাই এটাও তো আপনার নামের মধ্যেই পড়ে, সর্দার কি আর একটা ছেলে নাম হইতে পারে না? দেখছো, তুমি জানো এখানে 3টা ছেলে আছে। কয়টা ছেলে আছে? 3টা ছেলে আছে। অভিক, কমা আছে মানে কি ইসরাফিল আর একটা, কমা আছে মানে সর্দার আর একটা। তোমাকে আর ভাবতে হবে না যে ধরো হচ্ছে সাজ্জাদ এই সেটের উপাদান কিনা। না, তুমি জানো যে এই সেটের মধ্যে খালি 3টা ব্যক্তি আছে, অভিক, ইসরাফিল আর সর্দার। সামহাও আমি যদি এখন এভাবে লিখতাম, বলতে পারো এইখানে সেটের কয়টা উপাদান? এটাও সেট। এখানে কিন্তু আমি নিজেকে বোঝাচ্ছি, কারণ আমার নাম ইসরাফিল সর্দার অভিক, পুরোটা মিলে আমার নাম ইসরাফিল সর্দার অভিক। ওইখানে আমি বুঝাইছি অভিক নামে একটা আলাদা ছেলে, এর জন্য কমা দিছি। ইসরাফিল নামে আরেকটা ছেলে, কমা দিছি। সর্দার নামে আরেকটা ছেলে। এইখানে ইসরাফিল সর্দার অভিক মিলে একটা ছেলে, মানে আমি, একটা উপাদান। এটাও একটা সেট, এটাও একটা সেট। বাট দেখো এই দুই সেটে কিন্তু একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি, তুমি জানো এখানে কে কে উপাদান, এখানে কে উপাদান, এখানে কে কে উপাদান আর এখানে কে উপাদান, তুমি জানো, তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে এটা তালিকা পদ্ধতি। ঠিক আছে, এগুলো সবাই হচ্ছে কি তালিকা পদ্ধতি। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন আমাদের সেট গঠনের, তাহলে আমরা এই পদ্ধতিটা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের এই যে বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি। তো গঠন পদ্ধতিতে যে জিনিসটা সবসময় মনে রাখবা, এখানে তোমাকে ধরো উদাহরণ দিয়ে আগে তারপর বলি, যে তোমাকে আমি বললাম যে দেখো তুমি আমাদের, আচ্ছা সরি, হ্যাঁ, তো তোমাকে যদি আমি এখন একটা উদাহরণ দিই, আচ্ছা দেখো তুমি, হ্যাঁ জানি তুমি ক্লাস 8-এ পড়ো, ছোট, তোমাকে দিয়ে কাজ করানো ঠিক না, বাট ধরো আমি অনেক খারাপ মানুষ, তোমাকে বললাম যে যাও আজকে বাজারে
যা যা লাগবে নিয়ে আসো। কোনো লিস্ট দিলাম না, মানে তোমাকে বললাম যে আমার ঘরে দেখো কি কি আছে কি কি নাই, যা যা লাগবে ওগুলো নিয়ে আসো। বুঝতে পারছো? এখন তুমি দোকানে যাবা, এখন আমি আসলে খাবার দাবারেরটা মিন করছি, মানে আমার বাসায় রান্না করতে হবে ওই টাইপের জিনিসপত্র নিয়ে আসো। এখন তুমি তো অবশ্যই শপিং মলে যে ড্রেস কিনবা না, তুমি মাথায় সেট করে নিছো যে না আমাকে কিনতে হবে মানে খাদ্য সামগ্রী, শাকসবজি বা কাঁচা তরকারি যাই বলি না কেন এগুলা কিনতে হবে। দেন যে তুমি ভাবতেছো আচ্ছা আমি তাহলে কি আলু কিনবো নাকি, আমি পেঁয়াজ কিনবো নাকি, তাহলে আমি শাক সবজি কিনবো নাকি, আমি মাছ মাংস কিনবো নাকি, তখন তুমি যে এগুলা চিন্তা করতেছো, চিন্তা করে করে উপাদান বের করতেছো যে কি কি হইতে পারে। যেহেতু আমি লিস্ট দিই নাই বাট বলে দিচ্ছি এই জিনিসগুলা বের করতে হবে। তখন দেখো তোমার কাছে লিস্ট নেই বাট তুমি জানো একটা মোটামুটি ধারণা নিচ্ছ বা একটা ধর্ম, কোন ধর্ম, যে খাবার দাবার কিনতে পাঠিয়েছে। অবশ্যই তুমি যে আমার জন্য বলছি যে নিয়ে আসো, তুমি অবশ্যই আমার জন্য পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট খাবারের জন্য নিয়ে আসবে না, এগুলো তো আমি খেতে পারবো না। অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে তোমাকে উপাদান দেওয়া থাকে না, এখানে উপাদান দেওয়া থাকে না, উপাদান দেওয়া থাকে না। এখন কথা হচ্ছে উপাদান দেওয়া না থাকলে আমরা সেট কিভাবে বানাবো। এখানে উপাদান বের করার জন্য ধর্ম দেওয়া থাকে, উপাদান বের করার জন্য ধর্ম বা শর্ত দেওয়া থাকে, ধর্ম দেওয়া থাকে, ধর্মের জায়গায় আমরা আরেকটা কথা লিখতে পারি শর্ত দেওয়া থাকে। বুঝতে পারছো? ধর্ম জায়গায় আমরা কি লিখতে পারি, শর্ত বলতে পারি। ওই যে তুমি যে দোকানে যে কিনতেছো কি 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 কিনতেছো, অবশ্যই কাঁচা তরকারি আলু পেঁয়াজ এগুলা, শর্তটা হচ্ছে আমার খাবারের জন্য তুমি কিনতে গেছো, খাবার খাদ্য সামগ্রী। অবশ্যই তুমি ফার্নিচারের দোকানে যে কিনে আনতেছো না, ফার্নিচার কিনে আনতেছো না, তাই না? এটাই যেখানে আমাদের উপাদান গুলাকে এভাবে স্পষ্ট ভাবে দেওয়া থাকবে না, একটা ধর্মের মাধ্যমে দেওয়া থাকবে, একটা ধর্ম লেখা থাকবে। হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। এখন যদি বইয়ের সংখ্যা দেখি, হ্যাঁ এটা তো মুখে বুঝলাম, বইয়ের সংখ্যাটা হচ্ছে যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, দেখছো যে উল্লেখ না করে স্পষ্ট ভাবে বলে দিবে না। আর তোমাকে স্পষ্ট ভাবে বলি না যে না তুমি আলু পেঁয়াজ এই সেইগুলো নিয়ে আসো, বলছি খাবার দাবারের জন্য নিয়ে আসো। কথাটা বুঝতে পারছো? স্পষ্ট ভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। দেখছো কি শর্ত দেওয়া থাকে? অবশ্যই দেখো তুমি নিয়ে আসলা, ধরো আলু নিয়ে আসলা, পেঁয়াজ নিয়ে আসলা, তারপরে হচ্ছে ধরো কাঁচা তরকারি নিয়ে আসলা, মাছ মাংস নিয়ে আসলা, এগুলো কিন্তু একটা শর্ত আছে, এগুলো সবাই খাওয়া যায়, মানে রান্না করে খাওয়া যাবে। এখন তুমি যদি এগুলোর মাঝখানে একটা চেয়ার নিয়ে আসছো, যে ভাই আপনি যেটা একটা চেয়ারও নিয়ে আসছি, চেয়ার আর এগুলা কি সাধারণ কোনো শর্ত মেনটেন করতেছে? নিয়ে আসছো, তুমি নিয়ে আসছো, বাট চেয়ার আর এগুলা কি একসাথে যায়? যায় না। চেয়ার একটা ভিন্ন জিনিস, অবশ্যই এটা রান্না করে আমি খেতে পারবো না, তাই না? আবার নিয়ে আসছো প্লাস্টিকের চেয়ার, কাঠের চেয়ারও না, অবশ্যই রান্না করে খাওয়া যাবে না। তো যে উপাদানগুলো তোমার থাকবে সেগুলো একটা শর্ত মেনে থাকবে, সবাই একটা কমন শর্ত মেনে চলবে। হ্যাঁ, বাট এই যে এটাই হচ্ছে শর্ত, তোমাকে দিয়ে দেবে না, উপাদানগুলো ভেঙে ভেঙে দেওয়া থাকবে না। এই যেমন তালিকা পদ্ধতিতে তোমাকে শুধুমাত্র দেওয়া যায় 2 3 4 5 এটাই তোমার উপাদান, 100 এটাই তোমার উপাদান। হ্যাঁ, এই যে অভি ইসাফিল সর্দার এই তিনটা ছেলেই তোমার তিনটা উপাদান, ইসাফিল সর্দার অভি একাই একটা উপাদান। বাট এখানে তোমাকে উপাদান না দেওয়া থাকবে শর্ত। এখন দেখো কিভাবে লিখতে হয়। এই যে এখানে বলতেছে যেমন, বানানটা একটু ভুল, যেমন 10-এর থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে, দেখো 10-এর থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে, এই যে দেখো এখানে কিন্তু এই যে সেটটার নাম হচ্ছে এ, তাই না? আমরা গত ক্লাসে শিখছি যে সেটের নামকরণ করতে হয় ক্যাপিটাল লেটারে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা। এখানে যেহেতু আমাদের এই উপাদান দেওয়া থাকে না, উপাদান দেওয়া থাকে না, আমরা এই উপাদানকে কিভাবে লিখি জানো? আমরা বলি যে আমাদের উপাদানগুলো হবে এক্স। যেমন দেখো অভি, সর্দার, ইসরাফিল তিনটা আলাদা উপাদান না? আমরা এই উপাদানগুলোকে লিখতেছি এক্স চলকের মাধ্যমে। যখনই আমরা কখন ম্যাথে কোনো কিছুকে না চিনতে পারি যে এক্স্যাক্টলি আসলে জানি না কি হবে, তখনই আমরা তো এক্স পাই এভাবে ধরে নিই, তাই না? এখানে আমরা ধরে নিচ্ছি এই এক্স, এরপর এখানে একটা চিহ্ন দিতে হয়, এই যে এই চিহ্নটা, বুঝছো? এই যে এই চিহ্নটা দিতে হয়, কলম যেটা সেটা দিতে হয়। এটার বাংলা নাম হচ্ছে যেন, এটার বাংলা নাম হচ্ছে যেন। যে এটাকে আমরা কি বলবো, এটার বাংলা নাম হচ্ছে যেন। এই যে আমরা লিখতেছি এর উপাদান হবে এক্স, যেন
এক্স কেমন হয় জানো? এক্স হবে কি, দেখো যে শর্তটা কি, ছোট স্বাভাবিক জোড় সংখ্যা, 10-এর থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা, যেন 10-এর থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা। এই হচ্ছে আমাদের গঠন পদ্ধতি। ঠিক আছে, এটা মুছবো না। দেখো এইভাবে লেখা থাকবে তোমার কাছে স্পষ্ট হবে। দেখো তুমি কিন্তু জানো স্বাভাবিক জোড় সংখ্যা কারা, 2 4 6 8 10 12 14 16 18 ডট 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 অনেক। তোমাকে কিন্তু বলছে এখানে যে উপাদানগুলো হবে এরা হবে স্বাভাবিক জোড় সংখ্যা, কিন্তু 10-এর থেকে ছোট। দেখো 10-এর থেকে ছোট কে কে আছে, এটা 10-এর থেকে ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট। 10-এর থেকে ছোট, তাহলে এটা নেওয়া যাবে না। 10-এর সমান হয়ে গেলে তো হবে না, ছোট হইতে হবে। তাহলে আমাদের কে কে আসবে, 2 আসবে, 4 আসবে, 6 আসবে, 8 আসবে। এই হচ্ছে তোমার এ সেটটা। এখন আমি তোমাকে যদি এভাবে দিয়ে দিতাম, এটা হয়তো তালিকা পদ্ধতি। এটা কোন পদ্ধতি? এটা হয়ে যায় তালিকা পদ্ধতি, যেখানে তোমাকে চিন্তাই করতে হবে না, আরে এরা কি জোড় সংখ্যা নাকি, আরে এরা কি স্বাভাবিক সংখ্যা নাকি, আরে এরা কি 10-এর থেকে ছোট নাকি, কিচ্ছু চিন্তা করতে হবে না। তোমার চোখের সামনে 2 4 6 8। বাট এইভাবে যদি দেওয়া থাকে, তোমাকে দেখছো উপাদান স্পষ্টভাবে উল্লেখ করা নাই, শর্ত দেওয়া। দেখো এটাও একটা সেট, উপাদানগুলো হবে এক্স, যেন এক্স হয় 10-এর থেকে ছোট, বানান একটু ভুল, 10-এর থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা। বুঝতে পারছো? উপাদানগুলো হবে এক্স, যেন এক্স কি হবে, 10-এর থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। গঠনমূলক পদ্ধতিতে আমরা আরো দেখবো, সামনে আরো দেখবো। বাট এই হচ্ছে আমাদের দুই রকম ভাবে থাকবে। দেখো আমি যদি আবার দেখি যে তোমার কাছে এ যদি এভাবে থাকে 2 4 6 8, বলতো এটা কোন পদ্ধতি? এটা তালিকা পদ্ধতি, তাই না? এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা ভাবে দেওয়া, যেখানে তোমাকে চিন্তা করতে হবে না উপাদানগুলো কে কে দেওয়া আছে প্রশ্নে। বাট সেম জিনিস আমি তোমাকে যদি এভাবে দিই যে না এই সেট, এই সেটটাকে আমি এভাবে যদি লিখি যে এক্স, যেন এক্স কি হয় 10-এর থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা। দেখছো এখানে আমি কোনো উপাদান লিখি নাই, বাট এই যে এই দেখো এই উপাদান কি এই শর্তটা মেনে চলে না? দেখো 2 কি, দেখো তো 10-এর থেকে ছোট কিনা, হ্যাঁ, আর কি জোড় সংখ্যা কিনা, হ্যাঁ, তাহলে দেখো ও এই শর্ত মেনে চলে। 4 দেখো তো 10-এর থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা, 4 মেনে চলে। 6 দেখো 10-এর থেকে ছোট, ঠিক আছে, স্বাভাবিক জোড় সংখ্যা, ঠিক আছে, মেনে চলে। 8 দেখো 10-এর থেকে ছোট, ঠিক আছে, স্বাভাবিক জোড় সংখ্যা, ঠিক আছে। 10 কিন্তু আসবে না, 10 10-এর সমান, ছোট না, স্বাভাবিক জোড় সংখ্যা, ঠিক আছে, বাট হবে না। 12 কিন্তু লিখি নাই, কারণ স্বাভাবিক জোড় সংখ্যা হলো 12 10-এর থেকে বড়, দেওয়া যাবে না। ঠিক আছে, এটাও সেট, এটাও সেট। এভাবে থাকলে স্পষ্ট তালিকা পদ্ধতি, এভাবে থাকলে একটা শর্ত দেওয়া থাকবে গঠন পদ্ধতি। তো আমাদেরকে এই টাইপের ম্যাথ দেওয়া থাকে যে এইখান থেকে তালিকা থেকে গঠন পদ্ধতি বানাইতে হয়, আবার গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিও বানাইতে হয়। তো আমরা এখন সামনে এটাই দেখবো। ঠিক আছে, তো চলো আমরা দেখি তোমাদের বইয়ের আগে একটা উদাহরণ 2। এখানে বলা হচ্ছে পি নামে একটা সেট আছে, বলতো এটা কোন পদ্ধতিতে প্রকাশ করছে, তালিকা পদ্ধতি নাকি গঠন পদ্ধতি? একদম চোখের সামনে উপাদানগুলো, এই যে উপাদানগুলো পড়ে আছে, তার মানে এটা তালিকা পদ্ধতি। এটা কোন পদ্ধতিতে আছে? এটা তালিকা পদ্ধতিতে আছে, তাই না? ট্যাবুলার মেথড। আচ্ছা, এখন বলতেছে এই সেটটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ তালিকা থেকে গঠনে লিখতে হবে। এখন সবসময় মনে রাখবা গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা কিভাবে লিখবো, আমরা এখানে একটা চলক আনবো, দেন এই কলন আনবো, যেন, দেন শর্ত লিখতে হবে। ঠিক আছে, সবসময় চলক, যেন, দেন একটা শর্ত লিখতে হবে। তো চলো আমরা তাহলে ফাইন্ড আউট করি এই সংখ্যাগুলা বা ডিজিট গুলা যে লেখা, এরা কোন শর্ত মেনে চলে, ওই শর্তটাই লিখতে হবে। ওকে, তো আমরা যদি এখানে দেখি যে এই পি সেটের উপাদান সমূহ একটু যদি আমরা লিখি, হ্যাঁ, একটু আলোচনা করি। উপাদান সমূহ, এই যে দেখা যাচ্ছে 4, এই যে দেখা যাচ্ছে 8, এই যে দেখা যাচ্ছে 12, এই দেখা যাচ্ছে 16, এই যে দেখা যাচ্ছে 20। দেখো তো এদেরকে চেনা চেনা লাগে তোমার কখনো? 4 8 12 16 20। কখনো তুমি যদি দেখো নেগেটিভ নাই আর দশমিক নাই, তখন সবার আগে বলবা এরা স্বাভাবিক সংখ্যা। কি বললাম? যখন দেখবা যে ঋণাত্মক চিহ্ন আসে নাই,
আর দশমিক মানে 2.1 2.3 √3 এই টাইপের জিনিস যদি না আসে তাহলে সবার আগে এরা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা তো আবার শেষ নাই, 1 থেকে শুরু হয়, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম তো শেষ নাই। তো তুমি যদি বলো যে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, তুমি কিন্তু মিথ্যা বলো নাই, তুমি কিন্তু ঠিক বলছো, তুমি কিন্তু ঠিক বলছো। বাট স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 কি আসে? 1 কিন্তু না। এরা স্বাভাবিক সংখ্যা বাট 1ও তো স্বাভাবিক সংখ্যা, বাট 1 কিন্তু আসে নাই। তার মানে তোমার এখনো পুরোপুরি শর্ত ফিল আপ হয় নাই। তুমি স্বাভাবিক সংখ্যা বলাতে এই সংখ্যাগুলো সিলেক্ট হয়ে গেছে, মানে নেগেটিভ সংখ্যা আর যে 4.1 4.2 এগুলা বাদ, 4 এর পরে 5 কি বুঝাচ্ছ তুমি? বাট আমাদের কোন সংখ্যাগুলো সিলেক্ট হচ্ছে দেখো তো, আমাদের এখানে সিলেক্ট হচ্ছে 4, এরপরে 8, এরপরে 12, এরপরে 16 20, এরপরে কে কে আসে? 16 20, আর আসে নাই। দেখো তো, এই যে 4 8 12 16 20, বাংলায় বললে একটু চেনা চেনা লাগবে, 4 8 12 16 20। যখনই তুমি দেখবা যে এরকম 3 6 9 12 15 18, 4 16 12, সরি 4 8 12 16 20, তুমি খালি একটু নামটাগুলোকে আগে পড়বা, যে এটা 4 ডিজিটের না, একটু 4 এর নামটা পড়ো। দেখো 4 এর 4 কে 4 4 2 8 3 4 12, এরকম যদি যখন নামটার ফলাফলগুলো আসবে তখন যাকে দিয়ে স্টার্ট করছো অর্থাৎ 4, ওইটা হবে তার গুণিতক, ওটা হবে কি তার গুণিতক, তাই না? আই হোপ তোমরা গুণিতক কে একটু হলেও বুঝো। দেখো এই যখন নামটা আসতেছে না, যে 4 কে 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20, তার মানে এটা 4 এর গুণিতক। এখন 4 এর গুণিতক বললে ঠিক আছে, 4 এর গুণিতক বললে 4 কে বোঝায়, 8 কে বোঝায়, 12 কে বোঝায়, 16 কে বোঝায়, 20 কে বোঝায়, 24 কেও কিন্তু বোঝায়, 28 কেও বোঝায়, 32 ও বোঝায়, 36 ও বোঝায়, 40 বোঝায়। তোমরা জানো যে 4 10 এ 40, নামটা কিন্তু খালি 10 পর্যন্তই হয় এমনটা না, 11 পর্যন্ত কিন্তু যায়, 12ও যায়, অর্থাৎ 44 48 শেষ নাই, ঠিক আছে, আরো যাবে, আরো যাবে। বাট আমাদের ঠিক আছে 4 আসবে, 8 আসবে, 12 আসবে, 16 আসবে, 20 আসবে, বাট 24 থেকে আর আসবে না, 24 থেকে আর আসবে না। তাহলে আমরা এখন আগে কি করবো জানো? আমরা বুঝছি যে এরা কি, এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা বুঝছি যে স্বাভাবিক সংখ্যা, আবার 4 এর গুণিতক, আবার কি 4 এর গুণিতক। তাহলে 4 এর গুণিতক বলাতে দেখো এই সংখ্যাগুলো গায়েব হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই সংখ্যাগুলো কি হয়ে যাচ্ছে? গায়েব হয়ে যাচ্ছে, হারায় যাচ্ছে, বুঝতে পারছো? বাট আবার 20 পর্যন্ত নিতে হবে, বাট এই 24 28 এগুলোকেও গায়েব করতে হবে। তাহলে আমরা বলে দিই 4 এর গুণিতক ঠিক আছে, কিন্তু 20 এর সমান। দেখো 3টা কথা বলতেছে আমাকে, তোমরা আবার বইয়ের সাথে একদম হুবহু মিলাইতে গেলে বলো ভাই আপনি এটা লেখেন নাই, বইয়ের সাথে হুবহু মিলবে না, ঠিক আছে? আমি লিখতে পারতাম যে 24 এর ছোট, আমি যদি লিখতে পারতাম 24 এর ছোট, তার মানে বুঝছি 24 নেওয়া যাবে না। আর এখানে বলছি যে 20 এর সমান, মানে 20 পর্যন্ত, একই কথা। কেউ যদি লেখে ভাই 24 এর ছোট তাহলেও হবে, কেউ যদি লেখে ভাই 20 পর্যন্ত তাহলেও হবে, ঠিক আছে? কারণ আমাদের দেখো গুণিতক 20 আর 24, তাই না? মাঝখানে গুলো তো আসবেও না এমনিতে। আচ্ছা এটা লিখে নিই, তারপর দেখো কি বলতে চাচ্ছি। দেখো এই দেখো 3টা শর্তে কিন্তু এখন এই সংখ্যাগুলোকে বুঝাচ্ছি। স্বাভাবিক সংখ্যা, 4 এর গুণিতক, তাহলে যেগুলো আসবে কিন্তু 20 এর সমান বা 20 পর্যন্ত, বা 20 সমান বা কি পর্যন্ত? 20 পর্যন্ত, ঠিক আছে? সমান না লিখে কি লিখতে পারো? 20 পর্যন্ত। এই যে পুরো শর্ত লিখছো না? এখন দেখো গঠন পদ্ধতিতে কি হবে। গঠন পদ্ধতিতে লেখার নিয়মটা হচ্ছে তোমাকে কি করতে হয়, এই যে ভাবে লিখতে হয় x যেন x, এই যে শর্ত, শর্ত এইটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকাই দিবা, সেকেন্ড ব্র্যাকেটে আটকাই দিবা, এই হচ্ছে গঠন পদ্ধতি। দেখো বুঝছো কিনা? তালিকা থেকে গঠন পদ্ধতি লিখছি, হ্যাঁ ডাইরেক্ট লিখলেও চলবে, তোমাদের বই দেখবে একটু ভেঙে ভেঙে লিখছে, বাট এগুলো ডাইরেক্ট লিখলেই হয়, ঠিক আছে? ডাইরেক্ট লেখে যে সেটের উপাদান সমূহ হচ্ছে 4 8 12 16 20, তাহলে x যেন x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 4 এর গুণিতক কিন্তু 20 পর্যন্ত, ঠিক আছে? কিন্তু কি হবে? 20 পর্যন্ত। তাহলে আমরা খালি এই সংখ্যাগুলো কি পাবো। কেউ যদি এই জিনিসটা লিখতো, এখানে এসে যদি লিখতো 24 এর ছোট, তাহলেও কিন্তু হইতো। 20 পর্যন্ত না লিখে যদি লিখতো 24 এর ছোট, তাহলেও হইতো। কারণ 24 এর ছোট মানে দেখো 4 এর গুণিতক গুলো 4 8 12 16 20, এই যে 24
দিব? প্রশ্নে আমি তো লিখছি যে না 24 ছোট, তাহলে 24 নিতাম না। এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে পুরা সবকিছু লিখে এই যে 24 ছোট এটা লিখলেও এদের কি বুঝায় তুমি একটু জাজ করবা। জাজ বলতে তুমি গঠন মানে ধর্মটা লেখার পরে মিলাবা যে এটা তোমার ধর্মের সাথে যায় কিনা, যে তুমি আসলে ঠিক লিখছো কিনা। দেখো তো 4 কি স্বাভাবিক সংখ্যা, 4 এর গুণিতক 20 পর্যন্ত। 20 পর্যন্ত মানে কি 20 এর আগ পর্যন্ত, তার মানে যায় 8 যায় 12 যায় 16 যায় 20 যায়। প্রশ্নে তো 24 নাই, দেখো তুমি তো লিখছো 24 নেওয়া যাবে না। তাহলে এই হচ্ছে তালিকা থেকে এই হচ্ছে গঠন পদ্ধতি, বুঝে গেছে? আবার দেখো এখানে উদাহরণ 3, উদাহরণ 3 এ তোমাদের এখানে দেখো কিউ নামে একটা সেট দেওয়া, এক্স যেন এক্স, এখানে কমা দিতে পারো তোমরা, যেখানে একটা কমা দিতে পারো এক্স, এই দেখো এটা হচ্ছে ধর্ম শর্ত। শর্তটা কি দেখো 42 এর গুণনীয়ক, 42 এর গুণনীয়ক হইতে হবে। গুণনীয়ক কিভাবে বের করতে হয় জানো? না জানলেও দেখে নাও, এভাবে বের করবা সবসময়। এটাকে লিখবা 1 × 42, এই যে 1 42 এর গুণনীয়ক, 42 ও 42 এর গুণনীয়ক। ঠিক আছে, ওকে। এরপর লিখবা 2, তুমি ক্যালকুলেটর হাতে নিবা, গুণনীয়ক বের করতে যদি যারা প্যারা খাও তারা এভাবে করবা যে 42 কে 2 দিয়ে ভাগ দিয়ে দেখবা 21, পূর্ণ সংখ্যা মানে দশমিক যেন না আসে তাহলেই হবে। তাহলে লিখবা যে 2 × 21। এরপরে তুমি কি করবা 42 কে 3 দিয়ে ভাগ দিবা, 3 দিয়েও যায়, মানে 3 × 14। ওকে, এরপর 42 কে 4 দিয়ে ভাগ দিবা, দেখো দশমিক আসছে, নিবা না, 4 যাবে না। ঠিক আছে, এরপর 42 কে 5 দিয়ে ভাগ দিবা, দশমিক, তাহলে এটাও বাদ। তারপর 42 কে 6 দিয়ে ভাগ দিবা, 6 দিয়ে যায়, তাই না? 6 দিয়ে কত যায়? 6 × 7, 6 × 7, তাহলে এই ভাগ দিবা, সরি। এরপর আর এই যে ব্যাক চলে আসে না, তুমি কিন্তু আর লিখতে যাবে না 7 × 6, এই দেখো উল্টা দিকে 1 2 3 6, এরপর কিন্তু 7 দিয়ে যায়। বাট তুমি যদি আবার লেখো 7 × 6, এই দেখো তারপর তুমি পাবা 14 দিয়ে যাবে, দেখছো? নেক্সট তুমি পাবা 14, এবার তুমি পাবা 21 দিয়ে, তুমি আর লিখবা না। ঠিক আছে, এই হচ্ছে দেখো এই যে এই সংখ্যাগুলো পর পর লিখে দিবা, এটাই হচ্ছে গুণনীয়ক। 1 2 3 6 7 14 21 42, বুঝতে পারছো? এই হচ্ছে এভাবে লিখবা, সুতরাং 42 এর গুণনীয়ক। বুঝতে পারছো? তুমি যদি আবার লেখো 7 × 6, যে রিপিট আসবে, তাই না? 6 রিপিট, যখন রিপিট থেকে আর লিখবে না। দেখো 7 × 6 এর পরে আবার বলি, এরপর তুমি ধরো 2 লিখছো, এরপর তোমার লিখতে হবে 14 × 3, ওই যে রিপিট আসবে, এরপর তোমার লিখতে হবে 21 × 2, মানে তুমি এখন এটা একটু এটা লিখছো, তুমি এরপর থেকে তুমি রাইট ইনটু লেফট গুণ পাবা, মানে 7 × 6 14 × 3 21 × 2, তো ডাবল লেখার দরকার নাই, একবার করে লিখলে ওইগুলা কিনে নিব, এগুলো হচ্ছে গুণনীয়ক। তার মানে 42 এর গুণনীয়ক সমূহ। তাহলে আমরা কি কি পাইলাম বলো তো? এখানে ইকুয়াল দিবা না, এখানে ইকুয়াল দিবা না, কারণ আমরা অনেকগুলা লিখবো, একটা লিখলে ইকুয়াল দিবা, অনেকগুলা লিখলে ইকুয়াল দিবা না। ঠিক আছে, এই হচ্ছে গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 7 14 21 42। তাহলে দেখো আমরা কি পুরো উপাদান পেয়ে গেছি না? আমাদের উপাদানগুলো এই যেগুলা দেখছো, একটা ধর্ম থেকে উপাদান বের করছি। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং কিউ সেট, এই যে কিউ যেটা ডাইরেক্ট এই উপাদানগুলো লিখে দিবা, যে 1 2 3 6 7 14 21 42। এই হচ্ছে আমাদের কি বলতো, এই হচ্ছে আমাদের গঠন থেকে এটার তালিকা পদ্ধতি। আচ্ছা, তোমাদের কিন্তু আমি আরেকটা জিনিস আবার অ্যালার্ট করে দিই, তোমাদের বইয়ে যদি দেখো, তোমাদের বইয়ে কিন্তু দেখবা যে গঠন পদ্ধতি, যে উদাহরণ 2 বইয়ে কিন্তু লেখা স্বাভাবিক জোড় সংখ্যা, ওইটাও হয়। স্বাভাবিক জোড় সংখ্যা বলতে কিন্তু যে 2 4 6 8 10 12 14 16 18 এগুলা বোঝায়, তাই না? দেন ওইগুলোর মধ্যে থেকে কিন্তু আবার 2 আসবে না, 6 আসবে না, তো এটা বাদ দেওয়ার জন্য বই বছর তারপর 4 এর গুণিত, তার মানে এগুলা বাদ, তাই না? যে 6 তারপর হচ্ছে 10, এগুলা বাদ যাচ্ছে। দেন লেখা আছে এই যে 20 পর্যন্ত, আমি এটা বাংলায় লিখছি, বইয়ে কিন্তু হ্যাঁ লিখছি যে x মানে আমাদের উপাদান, আমাদের যে উপাদান, ওই উপাদান হবে হচ্ছে 20 এর ছোট। সবই ঠিক আছে, কিন্তু বইয়ে যে আমারটাও কিন্তু ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা বলাতে আমি কিন্তু 1 2 3 4 আনছিলাম, দেন যখন বলছি 4 এর গুণিতক, তার মানে 1 2 3 এরা বাদ চলে গেছে, ওইটাও হয় এটাও হয়। কিন্তু আবার আমি এখানে বাংলায় লিখছি, আর বইয়ে কিন্তু যে লাস্টে এটাই ভাই লিখছে, অর্থাৎ 20 এর সমান বা 20 এর সমান বা 20 এর ছোট। আর আমি লিখছি যে 20 পর্যন্ত, 20 পর্যন্ত মানে আমি বলছি 20ও কাউন্ট হবে,
ঠিক আছে, এগুলো নিয়ে প্যারা খাও না, জাস্ট লিখলেই হয়েছে, ভুল লিখো না। আর তুমি যদি লেখো না 20-এর বড়, তুমি যদি লেখো যে বেজোড় সংখ্যা, তাহলে ভুল। বাট শর্ত মেনটেন করে লিখতে পারলেই হয়েছে। ঠিক আছে, এগুলো অনেক ম্যাথ না, ম্যাথ বিজ্ঞান এগুলো একটা অনেক ভাবে লেখা যায়। ঠিক আছে, একটাই আনসার হয় না, এগুলো অনেক বিকল্প জিনিস লেখা যায়। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে তোমাদের বইয়ের কাজ দেখি, যে 1 নম্বর একটা কাজ হচ্ছে যে এখানে কি বলা, এই যে একটা এ সেট দেওয়া আছে, দেখো 3, 6, 9, 12, 15, 18, 8 না, বলছে এটাকে গঠন পদ্ধতিতে লিখতে। এটা তো তালিকা পদ্ধতিতে আছে। এখন তুমি চিনতে পারো যে 3, 6, 9, 12, 15, 18, আমি বলছিলাম কি যখনই তুমি দেখবা মাইনাস বা ভগ্নাংশ নাই, সবার আগে ডিক্লেয়ার করবা, তুমি আগে এখানে লিখতে পারো যে উপাদান সমূহগুলো কি কি। এমনিতেও তো দেখতে পারতেছো, বাট তুমি একটু লিখতে পারো যে উপাদান সমূহগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, এর বেশি না। যখনই মাইনাস বা ভগ্নাংশ পাবা না, তুমি সবার আগে ডিক্লেয়ার করবা এরা হচ্ছে স্বাভাবিক। এরা কি? এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। মানে 1, 2, 3, 4, 5, 6 এগুলো। এর মধ্যে দেখো 3, 6, 9 মানে 3, 6, 9, 12, 15, 18 এগুলা কোন কিসের গুণিতক লাগে? এগুলো হচ্ছে 3-এর গুণিতক। 3 × 3, 3 × 6, 3 × 3 = 9, 3-এর গুণিতক। তো এইখানে আমরা এই কথাটা বলে দেবো যে 3-এর গুণিতক, স্বাভাবিক সংখ্যা বা 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক বললে খালি 3 আসবে, 6 আসবে, 9 আসবে, 12 আসবে, 15 আসবে, 18 আসবে, 21 আসবে, 24 আসবে, তাই না? 27 আসবে, 30 আসবে, 33, 36, 39, 42, 45, 48 আসতেই থাকবে। আর সবাইকে আসতে দেওয়া যাবে না, একটা লিমিটেশন দিতে হবে যে গুণিতক ঠিক আছে, এবং এখানে লিখতে পারো এবং একটা লাস্ট শর্ত, এটা শর্ত, এটা শর্ত, এবং আমাদের যে উপাদান, এই যে এখানে দেখো এভাবে লিখি না, গঠন পদ্ধতিতে এক্স উপাদান যেন এক্স হয় স্বাভাবিক সংখ্যা 3-এর গুণিতক, এবং এই এক্স মানে উপাদানগুলো যেন হয় 18 বা 18 সমান। কেউ যদি এই যে এভাবে না লিখে, কেউ যদি এটা এভাবে লেখে তাও চলবে। বুঝতে পারতেছি, আমাদের 3-এর গুণিতক 21 নেওয়া যাবে না, 18 পরে তো 21 আসার কথা ছিল, বাট প্রশ্নে 21-এর কম নিতে বলছে, তার মানে 18তেই আটকাইতে হবে। এটাও ওকে, এটাও ওকে। বুঝতে পারছো? যে যেভাবে দেখো লিখলি হয়েছে, বুঝতে পারছো? লিখলি হয়েছে। বাট লিখতে যে যদি কেউ আর এই যে এখানে এটা না দাও, তাহলে ভুল। তুমি তাহলে 18 কাউন্ট করতে চাচ্ছ না, বাট এখানে 18 কাউন্ট হয়েছে। ঠিক আছে, এখানে তখন এটা দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এই হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। দেখছো, এক্স উপাদান যেন উপাদান হয় স্বাভাবিক সংখ্যা 3-এর গুণিতক এবং 18 থেকে ছোট। কঠিন? কঠিন না, জাস্ট শর্তগুলোকে আস্তে আস্তে ফাইন্ড আউট করা শিখতে হবে, এই আর কি। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা সহজ। 2 নম্বরটা কি বলা হচ্ছে? বি। এটা দেখো এখানে এক্স যেন এক্স, একটা শর্ত দেওয়া, বোঝা যাচ্ছে তালিকা পদ্ধতিতে বের করতে হবে, কারণ এটা গঠন পদ্ধতিতে দেওয়া। তাহলে হচ্ছে দেখো আমাদের কি করতে হবে, 24-এর গুণনীয়ক লাগবে। এখানে শর্ত হচ্ছে 24-এর গুণনীয়ক। তো চলো আমরা তাহলে 24-এর গুণনীয়ক খুঁজি। 24-এর গুণনীয়ক তাহলে আমরা এভাবে খুঁজবো, 1 × 24। আমরা জানি 2 দিয়েও গুণ যায়, 12 × 2 = 24, 3 দিয়ে যায় না, 3 × 8 = 24, 4 দিয়ে যায়, 4 × 6 = 24, 5 দিয়ে যায় না, বাট এরপর 6 দিয়ে যাবে, 6 4, এই যে রিপিট আসবে, রিপিট আর লিখবা না, একবার রিপিট আসলে আর কখনো রিপিট লিখবা না। ঠিক আছে, 4 × 6। তাহলে এখন লিখবা যে সুতরাং 24-এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ বলো কে? আমাদের 24-এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তাহলে আমরা যে পাচ্ছি বি সেট। বি কেন? প্রশ্নে লিখছে এটা বি সেট। এই যে তাহলে আমরা লিখতে পারি যে বি সেট তালিকা পদ্ধতিতে লিখবো, তাই না? জাস্ট উপাদানগুলো লিখবো, 1, 2, 3, 4, 6, 8, 12, 24। বুঝা গেছে? এই হচ্ছে তালিকা পদ্ধতি, গঠন থেকে তালিকা পদ্ধতি। এখন তোমরা তোমাদের অনুশীলনে কিন্তু ম্যাথ সলভ করতে পারবা। তোমাদের অনুশীলনীতে প্রথমে দেখবে এমসিকিউ, এরপরে 16, 17 এরা হচ্ছে আজকের কনসেপ্টের অঙ্ক। অর্থাৎ তোমাকে এখানে গঠন পদ্ধতি দেওয়া, তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে 16 নম্বর, এখানে 4টা অঙ্ক। এরপরে তোমাকে আরেকটা অঙ্ক দেওয়া 17, এখানে তোমাকে তালিকা পদ্ধতি দেওয়া, তোমাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো চলো আমরা যদি দেখি সলভ করা শুরু করি। ঠিক আছে, সলভ করা শুরু করি। 16 ধরো আমরা ক নাম্বারটা সলভ করি। ঠিক আছে, 16 কথায় কি লেখা আছে? এক্স হচ্ছে যেন এক্স বেজোড় সংখ্যা,
এবং 3 থেকে বড় 15 থেকে ছোট, এবং এখানে খুব ঠান্ডা মাথা খেয়াল করো, এখানে এই লেস অর ইকুয়াল মানে নিচে দাগটা আছে কিনা, তাহলে ওটা কাউন্ট হয়। এই হচ্ছে আমাদের ক নাম্বারটা। তো এখন দেখো, তুমি বেজোড় সংখ্যা চেনো না? বলো তো, আমাদের উপাদানগুলো হবে বেজোড় সংখ্যা। তুমি বেজোড় সংখ্যা তো চেনো। যদি এখানে স্বাভাবিক বেজোড় সংখ্যা পড়লে তোমাকে কিন্তু যে 1 থেকে কাউন্ট করা শুরু করতে হয়। স্বাভাবিক কথাটা লেখা নাই, তাও আমরা 1 থেকে চিন্তা করবো, ঠিক আছে? 1 3 5 7 9 11 13, তাই না? 15 17 এগুলা দিয়ে বুঝাই বেজোড় সংখ্যা। বাট এখানে একটা শর্ত আছে, এবং এই যে আমাদের যে উপাদানগুলো হবে x, এই উপাদান হবে 3 এর থেকে বড়। দেখো 3 এর থেকে বড় বললে আমরা কাকে বুঝবো? এখানে তো সব বেজোড় সংখ্যাই লিখছি, অর্থাৎ এই যে 3 এর পর, অর্থাৎ 5 থেকে। আবার বলছে 15 থেকে ছোট, 15 থেকে ছোট হবে। দেখো x এর মান 3 এর থেকে বড়, 15 থেকে ছোট। 15 থেকে ছোট, তার মানে 15 নেওয়া যাবে না, তার মানে এই যে ইকুয়ালটা। তার মানে আমরা লিখবো যে 5 7 9 11 13, এটাই হচ্ছে আমাদের উপাদান। তার মানে আমরা লিখবো যে বেজোড় সংখ্যা, এবং ওই শর্তটা লিখে দিবা, হলে এই শর্ত হলে উপাদানগুলো এই যে উপাদানগুলোকে একটু দেখাই দিবা। উপাদানগুলো হবে এই যে 5 7 9 5 7 9 11 13। এইটা তো রাফ, এটা তো আর দেখাবো না। তাহলে এখন লিখবা যে সুতরাং নির্ণয় তালিকা পদ্ধতি, বুঝতে পারছো? নির্ণয় তালিকা পদ্ধতি, এটা তাহলে আমরা লিখতে পারি সেট সেকেন্ড ব্র্যাকেট 5 7 9 11 13। বুঝতে পারছো? ওকে, পরেরটা দেখো, এই যে x জন্য x48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তুমি আগে কি করবা? 48 এর গুণনীয়কগুলোকে বের করবা। কিভাবে? মৌলিক গুণনীয়ক বলছে, বাট তুমি আগে মৌলিক শুধু গুণনীয়ক বের করবা। তো আমরা 48 কে 1 দিয়ে লিখতে পারি, 2 দিয়ে আমরা জানি 24 2 48, 3 দিয়ে আমি যদি একটু ক্যালকুলেটর দেখি 48/3, তাই না? 48/3 দিয়ে 16 দিয়ে যায়, সরি খেয়াল করিনি। তারপর 4 দিয়ে যায় কিনা দেখো তো, 48/4 12 দিয়ে যায়, তাই না? 12। 5 দিয়ে তো যাবে না, 6 দিয়ে যায় না, 8 6 48, তাই না? 48/6 6 into 8। এরপরে গেলে লিখতে হবে 8 into 6, 8 তো লিখবো না, রিপিট আসবে, তাই না? তো আমরা প্রথমে এটা লিখবো যে 48 এর গুণনীয়ক সমূহকে লিখবো, ঠিক আছে? 48 এর গুণনীয়ক সমূহ, এটাকে আগে এভাবে লিখবো। কি কে দেখো, 1 2 3 4 6 8 12 16 24 48। বাট প্রশ্ন হচ্ছে মৌলিক হইতে হবে, মৌলিক গুণনীয়ক সমূহ। মৌলিক সংখ্যা, এখানে মৌলিক সংখ্যা কে কে আসছে তোমার বলো তো? 1 তো না, আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর হচ্ছে এরপরে হচ্ছে 3। বাকিগুলো তো দেখো জোড় সংখ্যা তো জীবনে মৌলিক সংখ্যা হয় না। তার মানে আমরা লিখবো যে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে 2 আর 3। তাহলে এই যে এই সেটটা বুঝাইছে, তাই না? তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় তালিকা পদ্ধতির সেট হবে হচ্ছে 2 আর 3। তুমি চাইলে অ্যানসার শেষ, তুমি চাইলে কিন্তু এটা এভাবে বের করতে পারতা, 48 কে যেভাবে ভেঙে যে কিভাবে যায়, যে 24 2 দিয়ে কাটলে হয়ে যাবে 12, 2 দিয়ে কাটলে হয়ে যাবে 6 এরপর হয়ে যাবে 3 আর 2, তো 1 2 3 4। তো গুণনীয়কগুলো হচ্ছে 2 into 2 into 2 into 2, হ্যাঁ, into 3, 2 to the power 4 into 3। এখানে দেখো এই যে 3 আর 2 আসছে, আর কেউ একবার নিতে হবে আর কি, তাহলে 2 আর 3 এভাবে হয়। এভাবে আর কি কেন দেখাচ্ছি, তোমাদের বড় বড় সংখ্যা থাকলে আমরা এভাবে গুণনীয়ক বের করি, তোমাদের জন্য ইজি হয়, বুঝছো? এভাবেও হয়, যে যেভাবে বের করলে হইছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে অ্যানসারটা, তাই না? এটা খ নম্বরের অ্যানসারটা আমি এখানেই করে ফেললাম, ঠিক আছে? গ নাম্বারটাও দেখো, আমি ফার্স্ট যদি এখানে বের করে ফেলি যে x হবে কি 3 এর গুণিতক, এখন 36 এর থেকে ছোট, এটা ডাইরেক্ট লিখবো। দেখো কিভাবে, তোমরা তো বুঝছো কিভাবে আস্তে আস্তে করতে হবে, যে এভাবে উঠাবা, শর্ত অনুসারে আগে উপাদানগুলোকে লিখবা, দেন ডাইরেক্ট লিখলে কোনো সমস্যা নাই। দেখো তো 3 এর গুণিতক আমি কিন্তু জানি, ডাইরেক্ট লিখবো যে 3 6 9 12 15 18 21 24। আমাকে বলছে 36 এর আগ পর্যন্ত লিখতে, তার মানে 24 27 30 33 36 লেখা যাবে না, শেষ। এই হলো সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, এটা আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হলো ঘ নাম্বার। দেখো বলছে পূর্ণ সংখ্যা, এই যে ঘ নাম্বারটা করে দিই আলাদাভাবে, ঘ নাম্বারটা, ঠিক আছে?
ঘ নাম্বারটা উঠে x যেন x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 10, ঠিক আছে। পূর্ণ সংখ্যা বলতে আমরা কাকে কাকে বুঝি? পূর্ণ সংখ্যা বলতে এই যে এদেরকে বুঝি 0 +1 -1 দুইটাকে এভাবে লিখি +-1 +2 -2 দুইটাকে +-2 ধনাত্মক 3 ঋণাত্মক 3 দুইটাকে বুঝি +- এই হচ্ছে শেষ নাই, তাই না? এদেরকে বুঝি আমরা পূর্ণ সংখ্যা। এখন বলছে পূর্ণ সংখ্যা হবে, আমাদের অ্যানসার গুলো কি হবে? পূর্ণ সংখ্যা। তো বুঝতেছি পূর্ণ সংখ্যা বললে 0 আসবে, 1 আসবে, 2 আসবে, মানে +-1 +-2। বাট বলছে x স্কয়ার হবে, মানে তোমার উপাদানের বর্গ হবে 10 এর থেকে ছোট। উপাদানের বর্গ কি হবে? 10 এর থেকে ছোট। পূর্ণ সংখ্যাকে কিন্তু আবার আমরা এভাবে লিখি, যে সংখ্যা রেখে দেখলে বেটার হয়, কেন এই হচ্ছে সব ধনাত্মক গুলা, এই -1 -2 -3 সব ঋণাত্মক গুলা। তো সবার আগে তাহলে তুমি আগে লিখবা যে পূর্ণ সংখ্যা সমূহ তুমি আগে এগুলা বলবা যে 0 +-1 +-2 +-3, মানে তুমি বোঝাচ্ছ যে অনেকগুলাই হইতে পারে প্রথম কনসেপ্টটা থেকে। তার বলছে যে না, এগুলা বর্গ 10 এর ছোট হবে। তো এখন তুমি কি করবা? এখন তুমি হিসাব করবা যে 0 প্রথম সংখ্যাটা নিলা 0, দেখো তো 0 স্কয়ার করলে কত আসে? 0 না? এটা কি 10 এর ছোট আসছে কিনা? হ্যাঁ, 10 এর ছোট। ওকে, এরপর তুমি ধরো 1 নাও, +1 -1 যাই নাও না কেন, কারণ +1 এর বর্গ করলে 1 পাবা, -1 এর বর্গ করলে 1 পাবা, তাই না? তাহলে তুমি এখানে দেখো +-1 নাও, এই যে দ্বিতীয় এটাকে নিচ্ছ, এটা স্কয়ার করো, প্লাস হোক মাইনাস হোক তুমি কি পাবা? 1 পাবা, তাই না? বর্গ করলে তো আমাদের মাইনাস তো থাকে না, জানো তো এটা। এরপরে তুমি +-2 নাও, কত পাবা? 4ই পাবা, মানে +2 নিলেও 4 -2 নিলেও 4, এজন্য একসাথে লিখছি +-2 স্কয়ার মানে 4 পাবা। এরপর দেখো +-3 এর স্কয়ার করো, কত পাবা? 3 3 9। এরপর দেখো +-4 এর স্কয়ার করো, পাবা 16। এইটা দেখো, এটা কিন্তু এই যে 16 কিন্তু 10 এর বড় হয়ে গেছে আমাদের। এই যে এটা কিন্তু কি আসছে? এটা কিন্তু ঠিকই 10 এর ছোট আসছে, এটা কিন্তু ঠিকই 10 এর ছোট আসছে, এটা কিন্তু ঠিকই 10 এর ছোট আসছে, এটাও 10 এর ছোট আসছে, এইটা 10 এর বড়। তুমি 5 নাও 25 আরো বড়, 6 নাও আরো বড়, 7 নাও আরো বড়, প্লাস মাইনাস ব্যাপার না, তাই না? 10 নাও আরো বড়, এখন তো বড়, এখন আর তুমি 10 এর ছোট পাবে না, যত যাবে তত বড় আসবে। তার মানে আমরা উপাদান হিসেবে তাহলে কাকে কাকে নেব? এই যে 0 আসবে, +-1 আসবে, 2 আসবে, 3 পর্যন্ত আসবে, 4 পর্যন্ত, 4 গেলেই 16 হয়ে যাবে, 4 এর বর্গ 16, যা 10 এর থেকে বেশি। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং যে পূর্ণ সংখ্যা এবং এই x স্কয়ার লেস দেন 10 হলে উপাদান সমূহ তাহলে কি হবে? উপাদান সমূহ হবে হচ্ছে 0 +-1 +-2 +-3, আর নেওয়া যাবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় তালিকা পদ্ধতি, ঠিক আছে? নির্ণয় তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটটা হচ্ছে যে 0 +-1 +-2 +-3, এভাবে লিখলেও চলে, অথবা এটা তোমরা যে কোনো একটা লিখবে, আমি দুটো লিখে দিচ্ছি, অথবা এভাবে লিখলেও চলবে -3 -2 -1 0 1 2 3। এটা যে কথা, এটা একই কথা। আমি বলছি 3 প্লাস আসবে মাইনাস আসবে, দেখো যে 3 প্লাস 3 মাইনাস, 2 এর প্লাস মাইনাস, দেখো 2 এর প্লাস 2 এর মাইনাস, 1 এর প্লাস মাইনাস 1 প্লাস 1 মাইনাস 0, এটা ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পারছো, যে যেভাবে লেখো লিখলেই দিছে। এরপর দেখো তোমাদের যে অনুশীলনী এর আরেকটা যেটা 17, এটা হচ্ছে কি গঠন পদ্ধতিতে লিখতে হবে, ঠিক আছে? গঠন পদ্ধতিতে লেখার জন্য তোমার কি লাগবে? শর্ত লাগবে, ঠিক আছে? আমরা এই প্রত্যেকটা এই পাশে সেই পাশে করে ফেলবো। তো ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি 3 4 5 6 7 8, একদম সবার আগে দেখো প্রথম শর্তটা কি? প্রথম শর্ত এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এরা কি স্বাভাবিক সংখ্যা। আবার কেমন স্বাভাবিক সংখ্যা? 1 থেকে স্টার্ট হয়, 1 থেকে স্টার্ট হয়, 3 4 5 6 7 8, গুণিতক তো না 3 6 9 বা 4, এরকম গুণিতক না, জোড়ও না বেজোড়ও না, 3 আছে 4 আছে, জোড় বেজোড় মিক্স। স্বাভাবিক সংখ্যা আসলে সত্যি কথা বলতে গেলে দেখো স্বাভাবিক সংখ্যা খালি 1 2 নাই, আর 9 8 এর পর নাই। তার মানে আমরা এটা এভাবে লিখবো যে যেহেতু 2 এর থেকে বড়, তার মানে আমরা এভাবে লিখবো যে 2 থেকে বড় 9 থেকে ছোট।
দেখো স্বাভাবিক সংখ্যা বলে তোমার মাথায় কি আসবে 1 2 3 4 5 6 7 8। এখন আমি যদি বলি যে না 2 এর থেকে বড়, তাহলে তুমি স্টার্ট করবা 3 থেকে, 3 4 5 6 7 8। আর আমি যদি বলি দেই না 9 এর থেকে ছোট, তাহলে তুমি 9 এর যে আটকে যাবা, সরি 8 এ যে আটকে যাবা। এটা লিখলেও চলে। কেউ যদি এটা লেখে যে না 3 এর সমান বা বড়, 8 এর সমান বা ছোট, তাও হবে, এটাও হবে, এটাও হবে। এটা মানে কি 3 থেকে স্টার্ট হবে, আর ওটা মানে কি 8 পর্যন্ত যে থেমে যাবে। উপরটা লেখো, এটাই বেটার। ঠিক আছে, উপরটা লেখো, এটাই সবসময় বেটার। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা এবং শর্তটা কি? শর্তটা হচ্ছে 2 এর থেকে বড় হবে আর 9 এর থেকে ছোট হবে। এই হচ্ছে x যেন স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ। x যেন x স্বাভাবিক সংখ্যা এবং 2 এর থেকে বড়, 9 এর থেকে ছোট। বুঝতে পারছো? 2 এর থেকে বড়, 9 এর থেকে ছোট। খ নম্বরে দেখো 4 8 12 16 20 24, চোখের সামনে এগুলো মাত্রই পড়লাম। 4 8 12 16 20, এটা একে তো প্লাস, মানে যেহেতু ঋণাত্মক না, ভগ্নাংশ নাই, সবার আগে বলবা কি স্বাভাবিক সংখ্যা। তুমি বইয়ের মতো স্বাভাবিক জোড় সংখ্যা বলতে পারো, আমি স্বাভাবিক সংখ্যাই বলবো। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, তার মধ্যে আবার 4 এর গুণিতক। এক লাইনে লিখবো, আমি লাইন ব্রেক করলাম। ঠিক আছে, 4 এর গুণিতক এবং আমাদের যে উপাদান x, x হবে হচ্ছে 24 পর্যন্ত, 24 পর্যন্ত, তাই না? এই যে লেস অর ইকুয়াল, এই হচ্ছে কি x যেন x স্বাভাবিক সংখ্যা। এই হচ্ছে ব্র্যাকেট দিতে বা এই হচ্ছে গঠন পদ্ধতি। শেষ। পরেরটা দেখো 7 11 13 17, দেখি এগুলা কি 7, বুঝি শর্ত বের করতে হবে। আগে তো শিওর স্বাভাবিক সংখ্যা, একটু তো শিওর। এরপর দেখো 7 আসছে। এখন 7 এর পরে তো 14 লেখা নাই, তাহলে 7 এর গুণিতক বলতাম। আচ্ছা, 7 কিন্তু একটা প্রাইম নাম্বার, মনে রাখো। 7 এর পরে আবার দেখো 9 আসে নাই, 9 11 13। প্রথমে দেখো 7 13 11, এগুলো দেখে মনে হচ্ছে এগুলো খালি বেজোড় সংখ্যাকে পিক করছে, বাট বেজোড় সংখ্যা বললে, স্বাভাবিক বেজোড় সংখ্যা বললে 9 আসতো, তো 9 তো বাদ গেছে, 9 বাদ গেছে, তার মানে বেজোড় না। আবার দেখো 13 পর 15 লেখা নাই, তার মানে কিছু একটা আছে, কিছু একটা না। তুমি যদি একটু দেখো, চিন্তা করো, আমাদের মৌলিক সংখ্যা কি 2 3, এরপরে কত 5, এরপর দেখো 7, 7 এর পরে দেখো 11, এরপর দেখো 13। দেখো এখানে এমন এমন সংখ্যা যেগুলা অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, নিজে আর 1 ছাড়া কাকে দিয়ে ভাগ যায় না। দেখো 7 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, 2 বাকি কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য না। 11 13 17 একই কাহিনী। তার মানে আমরা বুঝতে পারতেছি এগুলো হচ্ছে কি জানো, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো হচ্ছে কি বলতো, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কেমন মৌলিক সংখ্যা? 2 3 5 এর পরের মৌলিক সংখ্যা, তাই না? 7 থেকে আসছে মৌলিক সংখ্যা। এবং তাহলে আমরা লিখবো হচ্ছে মৌলিক সংখ্যা 5 এর পর থেকে শুরু হবে, 5 এর পর থেকে শুরু থেকে, এই জন্য 7 আসছে, 11 আসছে, 13 আসছে, 17। 17 এর পরের মৌলিক সংখ্যা কত? 19 না? 18 তো ভাগ যায় 19, তাহলে লিখবো 19 পর্যন্ত। এই হচ্ছে শেষ। দেখো শর্ত, বুঝছো? তোমরা যদি বইয়ের উত্তরমালা দেখো, একটু দেখবা ওয়ার্ডে কম বেশি লেখা আছে। বই হয়তো এটা স্বাভাবিক লিখছে, স্বাভাবিক কোথাও জোড় সংখ্যা লিখছে, আমি স্বাভাবিক সংখ্যা লিখছি। বাট দেখো তুমি ভালো করে বুঝো, বুঝতে পারলে দেখবে যে আসলে আমি যা লিখছি তা ঠিকই লিখছি, বই যা লিখছে তাই ঠিক লিখছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তালিকা থেকে গঠন পদ্ধতিতে যেতে হয়, একটা শর্ত বের করতে হয়, শর্ত বের করতে পারলেই তোমার অঙ্ক শেষ। আবার কিভাবে আমরা গঠন থেকে তালিকা পদ্ধতিতে বের করতে পারি সেটাও তোমরা আই হোপ বুঝতে পারছো। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবা। আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন রকমের সেট সম্পর্কে আলোচনা করব। সবাইকে আল্লাহ হাফেজ।